আমরা চলে এসেছি টাইমলাইনের তারকার আরেকটি নতুন পর্ব নিয়ে। আর প্রখ্যাত গায়ক পর্ণাভ ব্যানার্জির বাড়িতে। নমস্কার। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করছি কেমন আছো? খুব ভালো আছি। এত গরম পড়েছে, কিন্তু গরম পড়লেও আরো পড়বে, আরো পড়বে, কিন্তু আমাদের তার সাথে গরমের সাথে সাথে ওই আরেকটা আকর্ষণ যে সামনেই পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির একটা বিশেষ দিন এবং সবাই সবার মতো করে উদযাপন করে বা এ করে। গায়ক পর্ণাভ ব্যানার্জির কি ইচ্ছে? অ্যাকচুয়ালি আমি তাহলে একটু ছোটবেলা থেকে আমার গল্প। হ্যাঁ, নিশ্চয়ই। ছোটবেলার পয়লা বৈশাখটা ছিল অন্যরকম। আমরা থাকতাম মানে খড়দা এমন একটা জায়গা, আমরা যে জায়গাটায় থাকি সেটা এটাকে রহড়া বলে। আচ্ছা। যেখানে আমাদের রহড়া রামকৃষ্ণ বিখ্যাত, রহড়া বলে। স্টেশনের ওপারটাকে বলে খড়দা, স্টেশনটার নামও খড়দা। ওই পারটা হচ্ছে ভীষণ মানে সাবেকি, সেই অনেক ব্রিটিশ আমলের পুরনো বাড়ি। মানে এক অর্থে বলতে গেলে মানে আমরা বলি ওইটা ঘটিদের জায়গা, এটা বাঙালিদের জায়গা। ওখানেও প্রচুর মানে খড়দার শ্যামসুন্দর মন্দির বিখ্যাত মন্দির, মানে খুব ঐতিহ্যমণ্ডিত মন্দির। এখানে শ্রীরামকৃষ্ণ শুরু করে চৈতন্যদেবের মানে পায়ের ধুলো পড়েছিল এখানে। তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই জায়গাটার ও পারটা কিন্তু একদম গ্রাম, মানে একেবারে সুন্দর, মানে সুন্দর একদম, মানে ভিডিও টিডিও করার জন্য, ছবি টবি তোলার জন্য একদম দারুণ জায়গা। ওর একটু এগিয়ে গেলে সিঙ্গের বের বলে একটা গ্রাম আছে, আমি কিছুদিন আগে গিয়েছিলাম। খুব সুন্দর, মানে মিলিয়ে মিশিয়ে খড়দা খুব সুন্দর জায়গা। তো আমরা থাকতাম রহড়ার একটু আউটকাস্টে, বন্দিপুর বলে একটা জায়গাতে। ওখানে আমার ছোটবেলাটা কেটেছে, আমার বাবার বাড়ি। তো ওইখানে যেটা হতো যে ওই বাবার সঙ্গে সাইকেলে বসে হালখাতা করতে যাওয়া, প্রত্যেক মানে নববর্ষের সন্ধ্যেবেলায় বিভিন্ন দোকানগুলোতে মিষ্টি প্যাকেট। তারপরে তখন এতটা ওই সফট ড্রিঙ্কস দেওয়ার বদলে তখন ওই রসনা গুলে এসে, মানে তো সেগুলো খাওয়া একটা দারুণ আনন্দ। ওই হালখাতাই আনন্দ ছিল তখন। তখন গান নিয়ে খুব একটা অতটা, অনেক ছোট ছিলাম, অনুষ্ঠান থাকতো না। এখন যেটা হয়, এখন নববর্ষের অনুষ্ঠান থাকে। গত বছরে যেমন আমি ছিলাম না, দেহরাদুন গেছিলাম, এবারে আমি এখানে আছি। তো এবারে অনুষ্ঠান রয়েছে, নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যেবেলা রয়েছে, আর দু একদিন ছোটখাটো দু একটা প্রোগ্রাম রয়েছে, 11-12 তারিখে রয়েছে। তো যেটা আমরা অফ দ্য স্ক্রিন আলোচনা করছিলাম যে নববর্ষের খাওয়া দাওয়াটা বেশ আমি তো ফুডি, খেতে খুব ভালোবাসি। তো নববর্ষের দিন জানি না, কারণ আমি খুব প্ল্যান করে চলি না কিছু কিছু ক্ষেত্রে। তো আমার মনে হয় যে নববর্ষের দিন একটা বড় সাইজের ইলিশ মাছ মনে হচ্ছে আসবে। তো দেখে এসছি বাজারে, আমাকে বললো আমি দেখো আজকে নেবো না, আজকে পয়সা নেই, নববর্ষের দিন রেখে দিও, একটা ভালো ইলিশ মাছ নিয়ে যাবো। তো সেটাও হতে পারে, কিংবা আমি খুব খেতে ভালোবাসি, কন্টিনেন্টাল ডিশ খেতে খুব পছন্দ করি। আর আমাদের এখানে একটা মানে রেস্টুরেন্ট আছে, ওরা স্পেসিফিক্যালি কন্টিনেন্টাল দুর্দান্ত হয়, দুর্দান্ত। আমি ফিশটা পছন্দ করি বেশি, যে ফিশ স্টেকটা দারুণ করে, তো ওটাও খেতে পারি। বা মানে খাওয়ার ব্যাপারটা একটু মুডের ব্যাপার, কখন কোনটা। এখন আমাদের সোদপুর তো মানে রেস্টুরেন্ট সিটি হয়ে গেছে, মানে সব রকমের ব্র্যান্ড, মানে আপনি 1 কিলোমিটারের মধ্যে জামা কাপড়ের ব্র্যান্ড থেকে শুরু করে সব রকম রেস্টুরেন্ট পাবেন। মানে আমাদের ভারতবর্ষের কলকাতায় যত রকম ব্র্যান্ড আছে সব 1 কিলোমিটারের মধ্যে সব আছে যোধপুরে। তো সেখানেও কোথাও একটা যেতে পারে। মানে একদিকে মানে সুন্দর একটা পরিবেশ, তার সঙ্গে মানে একেবারে শহরের যে একটা মানে সবকিছু যে পাওয়া হাতের কাছে নাগালের মধ্যে, লোকে যেটা জন্য শহরকে মানে পছন্দ করে, তাহলে দুটোর কম্বিনেশন মানে খুবই ভালো। যখন ইচ্ছে হচ্ছে গ্রামেও ঘুরতে যেতে পারছো, বা সুন্দর। এই যে আমি এলাম যখন, বেশ রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার, মানে পরিচ্ছন্ন, যেটা সাধারণত মানে সাউথে তো প্রায় আমরা দেখতেই পাই না। কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন দুর্দান্ত রাস্তা হয়ে গেছে। যদি আপনারা কল্যাণীর দিকে যান, যেখানে ওই পুরো মানে একদম কি বলে ওটাকে, ফ্লাইওভার গুলো একটার উপর একটা, ওটা যেটা হয়েছে দেখার মতো সুন্দর, মানে খুব ভালো লাগে। আর তোমার গানের মানে যে সূত্রপাত ছোটবেলায়, মানে গানটা শুরু করেছিলে, সেটা কি মানে ছোট থেকে নিজেই মানে গান গাইতে ভালোবাসো? আমার বাড়িতে গানের পরিবেশ ছিল একদম। আমার ঠাকুমা খুব ভালো গান গাইতেন। আচ্ছা। ঠাকুমা গান গাইতেন, আমার বাবা মা দুজনেই গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন। তো আমাদের বাড়িতে আমার জেঠু অ্যাকচুয়ালি শ্রদ্ধেয় মৃণাল সেনের সহপরিচালক ছিলেন। বিভিন্ন সিনেমায় উনি করেছেন, মেডিগোয়া থেকে শুরু করে
অনেক আকালের সন্ধানে, তারপরে প্রচুর প্রচুর কোরাস, এইসব সিনেমাগুলোতে যেহেতু অ্যাসিস্ট করেছে মৃণাল সেনকে। তারপরে আমার ছোট কাকাও, তার একটা নাট্য দল আছে, তিনি বিভিন্ন জায়গায় তার নাটক ইয়ে করেন। কিন্তু গান বাজনাটা আমি প্রফেশনালি করি, তো সেখান থেকে গান প্রত্যেকেই গায় আমাদের বাড়িতে সবাই। মানে নাটক যারা করেন তারা তো অবভিয়াসলি গান তো তাদের একটা মানে পার্ট তো আছে। তো আমার সেইখান থেকেই গানের প্রতি ভালোবাসাটা, মানে ফ্যামিলিতে একটা মানে পরিবেশটাই ছিল আপনার, তোমার আর কি, মানে সংস্কৃতির পরিবেশ, একদম। গান, নাটক, আবৃত্তি, যাই হোক। তাহলে তো তোমার মা বাবার হাত ধরে আমার বা মা বাড়ি, খুব ভালো, মা গানটা হয়তো অতটা ভালো মানে মা করেন না, মা খুব ভালো আবৃত্তি করতেন। বাহ, ছোটবেলায় আমি আবৃত্তিও করতাম, মানে আমি রডা রামকৃষ্ণ মিশনের পড়াকালীন আবৃত্তি। ওখানে এবার গানের প্রতিযোগিতাটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত হতো না, 5 এর পর থেকে তখন আমি আবৃত্তিতে নাম দিতাম, প্লেসও পেতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়েও কোথাও হতাম। তবে হ্যাঁ ওটাই আর কি, মানে সবকিছু সেটাই হচ্ছে সংস্কৃতির সাথে যুক্ত থাকার জন্য তারপরে তুমি গানটাকে বেছে নিলে। আর গানের, ধরো গানের হাতে খড়ি কার কাছে, মানে বাবা মা তো আছেন বলতে, আমার প্রথম আমি শিখি আমার মার মাস্তুতো দিদি, আমার মাসি অরুন্ধতী বসুরায়, ওনার কাছে আমার শুরু ফার্স্ট। তারপরে এখানে খুব বিখ্যাত একজন মানুষ ছিলেন, মারা গেছেন, শান্তিময় মুখোপাধ্যায়, ওনার কাছে শিখি। তারপর আমি অডিশন দিই শ্রুতিনন্দনে, পন্ডিত রায় চক্রবর্তী পরিচালিত যেটা শ্রুতিনন্দন যে ইনস্টিটিউশনটা, ওখানে আমি অডিশন দিই। তারপরে সেখানে আমি চান্স পাই, দীর্ঘ বহু বছর বা 14-15 বছর সেখানে আমি গান শিখি গুরুজির কাছে। এই আমার গান শেখাবে এটা। আর তুমি মানে পর্ণাভ ব্যানার্জি তো সবাই জানে যে তুমি বিভিন্ন জনারে খুব স্বাচ্ছন্দ্য, মানে সব রকম গানই তুমি, তোমার গলায় ভীষণ ভাবে আকর্ষিত হয়। তা কিন্তু ব্যক্তিগত পর্ণাভ ব্যানার্জি মানে নিজে সব থেকে মানে আনন্দ পায় কোন গানে? আসলে আমি মানে ওইভাবে বলাটা মুশকিল। আমার যে আমার মানে যেগুলো গাইতে ভীষণ ভালো লাগে আমার, স্পেসিফিক্যালি আমি না 90-এর দশকে যেহেতু বড় হয়ে ওঠাটা আমার, আচ্ছা, তো 90s এর গান বাজনা সেই সময় মুর্শিদা, সুমন দা, অঞ্জন দত্ত, এদের ওই ইয়েটা, আমি যদিও মঞ্চে স্বর্ণযুগের গানই বেশি গাই, কিন্তু এই 90-এর দশকের গানটা আমার একদম ভেতরে বসা, ওই গানগুলো আমার ভীষণ আমাকে টানে বেশি। এগুলো তা বলে মানে স্বর্ণযুগের গান টানে না তা না, মানে সেগুলোই স্বর্ণযুগের গানগুলোই তো তোমার গলায় বেশি শোনা যায় একদম। কিন্তু 90-এর দশকের গানগুলো মানে আমি যদি আমি কম্পোজিশনও করি, আমার সুরের মধ্যে সেগুলো ওটার মানে কোথাও না কোথাও পরোক্ষ ভাবে, অবচেতন ভাবে তার এটা রেশটা চলে আসে। আর আরেকটা কথা হচ্ছে যে আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে তুমি তো শুনেছি স্পিরিচুয়াল মানে কিছুর সাথে যুক্ত হয়ে যাচ্ছ আস্তে আস্তে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর সাথে। তা আমার জিজ্ঞেস করার হচ্ছে যে তুমি কি মিউজিক্যাল স্পিরিচুয়ালি কিছু কাজকর্ম করছো? একদম একদম। আমি যেটা, কারণ আমি দীর্ঘদিন আমার প্রত্যেকের শিল্পীর অনেকের জীবনেই আসে, কিছুদিন আগে এটা খুব দুর্ঘটনা ঘটে গেল, আমরা সবাই জানি যে এটা তো অপূরণীয় একটা মানে ক্ষতি, যেটার প্রত্যেক মানে শিল্পীর জীবনে একটা অদ্ভুত রকমের ডিপ্রেশন কাজ করেই, কারণ একটা আনসার্টেনিটি বলুন বা বিভিন্ন রকমের টানা পড়েন, সেগুলো মধ্যে দিয়ে যেতে আমাকেও হয়েছে, তো এখনো হয়, এখনো এটা মানে ছাড়া আমার মনে হয় একটা শিল্পী জীবন সম্পূর্ণ হয় না। তো সেখানে দাঁড়িয়ে আমি দেখেছি যে আমার নিজের অভিজ্ঞতা থেকে যে অনেক রোগ, আপনি কাউন্সিলিং করুন বা মেডিসিন খান, এগুলো না প্রত্যেকটাই মানে এটা একটা সার্টেন টাইম পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে না এগুলো খুব একটা কিছু মানে কাজ করে না। এখন মিউজিক থেরাপিটা এত বেশি মানে এটা সম্পর্কে এখন কম জানে, সবাই ভাবে ওটা গিয়ে একটু একটা হেডফোন পরিয়ে দিল, একটু একটা গান শোনালো, ওটা মিউজিক থেরাপি নয়। মানে এটা একেবারেই ভুল ধারণা মানুষের। ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ হয়, ফ্রিকোয়েন্সি মানে ধরুন বিপ সাউন্ড, কিছু ডট সাউন্ড, সেই সাউন্ড গুলো আপনার ব্রেনটাকে রিসেট করবে, 10 সেকেন্ডে আপনার ব্রেন রিসেট হয়ে যাবে। আর আপনি ধরুন একটা খুব অন্য চিন্তার মধ্যে আছেন, আপনি একটা ধরুন আমি জাস্ট একটা কথার কথা বলছি, ধরুন আমি মাটি কোপাচ্ছি, ঠিক আছে, আমাকে কিছুক্ষণ পর গান গাইতে হবে, সম্পূর্ণ দুটো আলাদা জব। তো আমার যদি ব্রেনটা রিসেট করতে হয় 10 সেকেন্ডে, জাস্ট একটা বিপ সাউন্ড আছে, সেটা 10 সেকেন্ড শুনলে আমার ব্রেনটা রিসেট হয়ে যাবে। এই ধরনের জিনিস এখন এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, শুধু আবার অনেক আছে আমার মানে সুন্দর সুন্দর কিছু পিকচারাইজেশন মানে ছবি রয়েছে, যেগুলো আপনি দেখলে মানে আপনার সেটা আমরা মানে কার কি কন্ডিশন, কে কি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে সেইভাবেই ট্রিটমেন্ট দিয়ে করা হয়।
সেটা দেখলে, যেমন ভিআর বক্স বলে একটা জিনিস আছে, ভিআর বক্স 3D, যেটাতে আপনার 3D জিনিস দেখা যায়, সেই রকম জিনিস পড়ি, আমাকে রয়েছে ওখানে রাখা, মানে ভিজুয়ালাইজেশনটাও একটা বিশাল, মানে একটা বিশাল টেকনিক। প্রচন্ড, ওটার সাথে আপনার সাউন্ডটাও থাকে। হ্যাঁ, সে ধরুন সেটা হতে পারে সেরেনগেটি জঙ্গল হতে পারে, তার উপর দিয়ে কেউ মনে হচ্ছে সে যাচ্ছে। আমি জানি না আপনি গেছেন কিনা কখনো, সায়েন্স সিটির স্পেস থিয়েটার রয়েছে, ওখানে ওই সেরেনগেটি শোটা ভীষণ ভালো লাগে। আবার স্পেসের কিছু জিনিস রয়েছে যেগুলো একদম বিশ্বব্রহ্মাণ্ডের কিছু গ্যালাক্সি রয়েছে, মানে অনেক, এগুলো আমি জাস্ট কয়েকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এগুলো যে কি সুন্দর এফেক্ট করে মানুষকে। আর স্পেসিফিক্যালি কিছু গান রয়েছে যেগুলোর ফ্রিকোয়েন্সি এত, যেমন একটা কথা আমরা সবাই জানি, যেমন কুমার শানুর একটা গান আছে, এই গানটা দিয়ে বিদেশেও চিকিৎসা হয়। এটা ফ্রিকোয়েন্সিটা সেই জায়গায় পৌঁছে গেছে যে মানুষ এমন ভাবে রিলেট করতে পারছেন যে তাদের সেই মানসিক হয়তো অবসাদ থেকে বেরিয়ে আসতে কিছুটা সময়ের জন্য হেল্প করছে। ধরুন আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য, যাতে আপনি ভয়টা না পেলাম, উনি যেটা করেন, আমি যেটা শুনেছি, মানে উনি লোকাল অ্যানাস্থেসিয়াটা দিয়ে, ফুল অ্যানাস্থেসিয়া দেন না, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে, যাতে অপারেশনটা সে পেশেন্ট দেখতে পাচ্ছে কিন্তু পেশেন্ট সেই ঘাবড়াচ্ছে না, তার মাইন্ডটাকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। এখন এই যে এইটা নিয়ে ভীষণ বেশি মানে কাজ হচ্ছে সবার, মানে আমি অনেক শুনে দেখতে পাই, মানে এটা আমার যেটা আমি সামারাইজ করে যেটা বুঝতে পেরেছি যে এখন সবাই এটাই মানে বিশ্বাস এটা করছে বা বলছে, বিভিন্ন আমি ক্ষেত্রে দেখেছি যে আপনি যেটা ম্যানিফেস্ট করেন বা আপনি ইউনিভার্সকে যেটা দেবেন, আপনি যদি সারাক্ষণ ভালো লাগছে না করে, তাহলে আপনি ইউনিভার্স থেকে ভালো লাগছে সেটাই ফিরে আসবে। এটা নিয়ে খুব চর্চা, এই জিনিসগুলো নিয়ে খুব বেশি চর্চা, যেরকম আর কি ম্যানিফেস্টেশন আর কি, সেটাই রিভার্স হয়ে ফিরে আসছে আমাদের কাছে। আমি এখন আগে খুব একটা এগুলোতে বিশ্বাস করতাম না, তবে এখন এই ভাইবস টাইপস আমি বিশ্বাস করি, কারণ আমি দেখেছি এগুলোতে মানে সাংঘাতিক রকমের কিছু মানে প্রমাণ আমি পেয়েছি, যেটা আমার নিজেই অবাক হয়ে গেছে কি করে সম্ভব হলো, যে সত্যি ভাইবসটা বহু দূরের কোনো মানুষ হয়তো বিদেশে, সাপোজ আমেরিকা, নিউ ইয়র্কে বসে আছেন, আমি খড়দায় বসে আছি, আমার মানে সেই ভাইবসটা তার কাছে পৌঁছায়। এটা আমার মানে এটা আমার একদম হাতে নাতে প্রমাণ পাওয়া। সে আমাকে ফোন করে বলেছে যে তুমি কি কিছুদিন ধরে আমার কথা প্রচন্ড পরিমাণে ভাবছো, যে এটা কিন্তু মানে এরকম নয় যে এটা কোনো মানে কি বলবো যে ম্যাজিক নয়, এটা এর মধ্যে সায়েন্স রয়েছে। নর্মালি আমরা হয়তো কোনো বন্ধু বান্ধবের কথা হয়তো কিছুদিন ধরে ভাবছি, কিন্তু ফোন করে ওঠা হচ্ছে না, হঠাৎ দেখলাম তার ফোন এসে গেল। হ্যাঁ, এইটাই যেটা, এই যে মানে এটা অ্যাকচুয়ালি মানে যদি আপনার নিশ্চয়ই মনে আছে, সত্যজিৎ রায়ের সিনেমায় বহুদিন আগে সত্যজিৎ রায় টেলিপ্যাথি যখন সোনার কেল্লায় মুকুল বলছে যে, একদম আপনি যে কথাটা বললেন, সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন যে ধর আমরা কারো কথা ভাবছি, সেই মুহূর্তে আমাদের ফোন করলো, তখন তো সে বলছে কিছু একটা দিয়ে যে রাজস্থান যাবো কি যাবো না, তখন বলছে তুমি তো রাজস্থান যাবি, বলছে কি করে বুঝলি, বলছে টেলিপ্যাথি। মানে এই জিনিস নিয়ে সত্যজিৎ রায় অনেকদিন আগে মানে তার পুরো রুটে পৌঁছে গেছিলেন, এখন আমরা সেই জিনিস নিয়ে ভাবছি। অনেকেই তো সেরকম, যেরকম রবীন্দ্রনাথ প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রত্যেকটা দিনের মানে সূক্ষ্ম মানে অনুভূতি গুলোকে নিয়ে তো লিখে গেছে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্তে চলার পথে সঙ্গী হবে, একদম ওষুধের মতো কাজ করবে। হ্যাঁ, ওষুধের মতো কাজ করবে। উনি তো এমনি ওনার চিন্তা ভাবনা থেকেই করেছেন, তেমনি সত্যজিৎ রায়ও তাই, এক একটা যে ফিল্ম করে গেছেন উনি তো নিজের চিন্তা ভাবনাটাকেই দিয়ে গেছেন, কিন্তু সেটা যে এতটা কার্যকরী হবে একদম মানে ভবিষ্যতে বা আমাদের পরের জেনারেশনেও, সেটা তো উনি ভেবে যাননি। এটাই হচ্ছে ব্যাপার। তোমার স্কুলিংটা বা ছোটবেলাটার সম্বন্ধে যদি একটু আমায় বলো। আমার স্কুলিং, দেখুন আমি ক্লাস 1 থেকে রহরা রামকৃষ্ণ মিশনে পড়েছি, তো সেখানে একটা অন্যরকম ডিসিপ্লিন। আমি এখনো স্কুলে মানে যাই, আমাদের কাছে স্কুলের বিশাল রহরার অর্ধেকটাই প্রায় রহরা রামকৃষ্ণ মিশন, তো ওখানে একটা অদ্ভুত পরিবেশ, অদ্ভুত ডিসিপ্লিন, মানে সেটা তখন মনে হতো যে এত বাড়াবাড়ি কেন, কিন্তু এখন বুঝতে পারি। তখন আমি মানে আমার গান বাজনার সূত্রে অনুষ্ঠান করতে বিভিন্ন দেশে বিদেশে গেছি, সেখানকার রামকৃষ্ণ মিশনে গেছি, তখন যে রহরা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট বা কোনো রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট হিসেবে যে আলাদা একটা তাকে সেই জায়গাটা দেওয়া হয়, একটা অন্যরকম, সব জায়গাতেই এটা দেখেছি, সেটা একটা সম্মান, একদম। আর ডিসিপ্লিনটা সাংঘাতিক, মানে আপনি যদি স্কুল চলাকালীন যান, মানে মনেই হবে না যে ওখানে একটা এত বড় স্কুল চলছে, একটা আওয়াজ নেই, পিন পড়লে আওয়াজ হবে এরকম, মানে এরকম নয় যে সারাক্ষণ মারধর করে তাদের বসিয়ে রাখে, না, ওটা ভেতর থেকেই এমন ভাবেই আসে যে ওই জায়গাটা। আর আমি যখন ধরুন আমার অনেক সময় হয় ভালো লাগছে না মন, বা কোনো কিছু মিশনের মন্দিরে যাই, এত সুন্দর পরিবেশটাই অন্যরকম, আপনি ঢুকলেই মানে আপনার মনে হয় মনটা ভালো হয়ে যায়, চলে এলাম একদম।
আর যেটা আমাদের ওইখানে মানে স্কুলে পড়তে পড়তে যেটা হয়েছে, মানে ঠাকুরমা স্বামীজির বিভিন্ন গান, সেই গানগুলো এত সুন্দর সুন্দর কিছু গান, এগুলো মানে যেগুলো মূলত ভক্তি রসের গান, তো সেই গানগুলো আমাদের গানের ক্লাস হতো, সেখানে গাওয়া। তারপরে এখনো মানে আমার যেটা হতো কি, আমি স্কুলে খুব কামাই করতাম মানে গান বাজনা নিয়ে এত, তখন আমি ছোটবেলা থেকে প্রোগ্রাম করি, ভীষণ স্টেজ প্রোগ্রাম করি, এই কম্পিটিশন সেই কম্পিটিশন করি স্কুলে। যে 1 থেকে 5 অতটা না, মানে আমার ধরুন ক্লাস 7-8 এই সময় থেকে আমার তখন বিভিন্ন রিয়েলিটি শোতে নামতো, তখন আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে খুব কড়াকড়ি, তখন 75% অ্যাটেন্ডেন্স থাকতেই হবে, তো আমার কোনোদিনই থাকতো না। তো মহারাজ আমাকে মানে ওই আর কি বলতেন যে ভালো করে একটা ঠাকুর মানে স্বামীজির একটা গান যদি শোনাস, তোকে তাহলে পরীক্ষায় বসতে দেবো। কিন্তু ওইটা দিয়ে আমার সব খুব মাফ হয়ে যেত। এটা কলেজের ক্ষেত্রেও দেখেছি আমি, তখন আমি তো মানে ফুল প্লেজেড একদম পুরো অনুষ্ঠান করতে হচ্ছে। প্রফেসররাও আমাকে এতটাই ভালোবাসতেন যে আমার ওই মানে পুরোটাই গানের জন্য, যে ওই অ্যাটেন্ডেন্সটা পুরোটা আমাকে। না, গান আছে স্বভাবের ব্যাপারটাও, শুধু গান গাইলেই তো হয় না, তার সঙ্গে একটা মানুষ হিসেবে মানে তোমার একটা আলাদা পরিচিতি মনে হয়। কারণ মানুষ ভালো গান গাইলেই যে তাকে সবাই ভালোবাসবে এমনটা মনে হয় নয়। মানুষ পর্ণাকে নিশ্চয়ই আমি খুশি না, আমি খুব দুরন্ত ছিলাম, আমি মারও খেয়েছি প্রচুর, মানে মহারাজের কাছে প্রচুর মার খেয়েছি। মানে আমাদের তখন এত গার্জিয়ানরা গিয়ে কমপ্লেন না, এইটাই আমি বলছি যে এটাই ছিল তফাৎ। মানুষ তৈরি যে ওরা করতেন, মানে এক একটা প্রত্যেককেই, যে তখন কিন্তু টিচার মানেই হচ্ছেন তিনি অভিভাবক। একদম মারা এসে বা বাবারা এসে কখনো প্রশ্ন করতো না যে কেন আপনি শাস্তি দিয়েছেন বা কেন আপনি ওকে বকেছেন, কিন্তু ছেলেমেয়েরা মোটামুটি খুব সুন্দরভাবেই তো মানুষ হচ্ছে। ঠিক ঠিক একদম, মানে এখন মানুষ বলতে যে কথাগুলো, মানে মান আর হুঁশ, এই দুটো কথা এখনকার মানে প্রজন্মের মধ্যে খুব কমই আছে। নেই বললে নয়, কিন্তু খুবই কম, মানে সেটা বোধহয় চোখে পড়ার মতো। গায়ক হিসেবে জিজ্ঞেস করছি যে এটা কি খুব স্বাস্থ্যকর, মানে যে রিয়েলিটি শো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সেই ফোকাস করে দেওয়া, এটা আমার খুব জানতে ইচ্ছে করে, যে একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে তাকে, মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। একেবারেই দেখুন, আমি যেহেতু নিজে রিয়েলিটি শো থেকে উঠে এসেছি, তো আমি সেটাকে মানে খারাপ তো আমি বলতে পারি না। না, খারাপ ভালো নয়, আমি বলছি আমার মনে হয় একটা সার্টেন এজের পর এটা ঠিক আছে। খুব একটা বাচ্চা একেবারে 5 বছর 6 বছরের ছোট্ট বুড়ি বাচ্চা, সে কি রেওয়াজ করেছে, সেটা সে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নিয়ে এসেছে। তাকে তার প্রথম কথা, বাচ্চাদের গান তো সেই অর্থে আমাদের নেই, সেই বড়দের গানগুলোই সেই সে কি বুঝে কি গাইছে, তাকে যে প্রেশারটা দেওয়া হচ্ছে যে তোমাকে ভালো করে গাইতেই হবে। এবং আমি দেখেছি, আমি গান শেখাতে গিয়েও দেখেছি ম্যাক্সিমাম বাবা মারা এসে বলতেন যে কম্পিটিশনে যাবে তো সেখানে ওরকম ভাবে তো এরকম ভাবে তো হয় না, এরভাবে কি করে হবে, ওকে গানটাকে ভালোবাসতে হবে, গানটাকে শিখবো নিজের থেকে যদি মনে করে যে আমি কোনো কম্পিটিশনে গিয়ে, যেমন আমি কম্পিটিশনে প্রথম মানে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি ঠিক করি আমি আর কোনো কম্পিটিশনে যাবো না, কারণ এটা প্রচন্ড একটা মেন্টাল স্ট্রেস, একটা ভীষণ একটা ইয়ের মধ্যে যেতে হয়। আমি সেটা আমার তখন নেয়ার মতো আমার কন্ডিশন ছিল না। আর বাবা মার এক্সপেকটেশনটাও তখন এত বেড়ে যায় যে তারাও ভেতর থেকে মানে চাপের ছোট সৃষ্টি বাচ্চাদের করে। ক্ষেত্রে, মানে ধরুন 5-6 বছরের বাচ্চা, সে তাকে রাতের পর রাত ওইভাবে, আমাদের বয়সে আমরা অনুষ্ঠানটা করতে পারি একটা সার্টেন এজের পর একটা, ওইটুকু বাচ্চা সে রাত জেগে অনুষ্ঠান করছে, পরের দিন স্কুলে যাচ্ছে, আবার তার স্কুলের আন্টি আসছে পড়াতে, তারপরে সে পড়িয়ে যাওয়ার পর সে গান নিয়ে আবার অনুষ্ঠানে যাচ্ছে, মানে একদম মানে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ছোট বয়সে যারা অসাধারণ গান করে, এরকম প্রচুর আছে, মানে আমি নাম করে বলতে পারি কিন্তু সে বলাটা উচিত হবে না, তারা একটু বড় হওয়ার পর তাদের আর দেখতে খুঁজে পাওয়া যায় না। বেড়াতে যাওয়ার ব্যাপারে যদি একটু বলো যে কিরকম বেড়াতে ভালো লাগে? বেড়াতে দেখুন, বেড়াতে আমার পাহাড় খুব ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, কিন্তু পাহাড় বেশি ভালো লাগে আমার। বিশেষ করে দার্জিলিং ভীষণ প্রিয় জায়গা আমার, কারণ ওই যে একটা ব্রিটিশ কালচার, একটা ওই একটা মানে সব, আমি বহু জায়গায় দেশে বিদেশে বহু পাহাড়ি অঞ্চলে গেছি, কিন্তু দার্জিলিং এর মতো ওই জায়গা কি বলবো, একটা অদ্ভুত একটা মেলানকলিক একটা ব্যাপার সেটা রয়েছে। আবার মানে দার্জিলিং এক্স্যাক্টলি, মানে সেটা ওই রকম জায়গা হয় না। তো আমার আবার বিদেশে যখন গেছি তখন আমার ভীষণ কিছু কিছু জায়গা, যেমন আমার নিউ ইয়র্ক সিটি ভীষণ ভালো লাগে, খুব একটা মানে এটা বলে যে সিটি নেভার স্লিপস, সেটা সবসময় বলে যে শহর কখনো ঘুমোয় না, মানে ওই ব্যাস ওটাও বেশ, মানে ম্যানহাটনে যখন টাইম স্কোয়ারে যখন ইয়ে করছি, একটা শহরের মানে পুরো উদ্দাম একটা, মানে কি বলবো যে স্পিরিট, ওটাও সাংঘাতিক ভালো লাগে। তুমি যে এত জায়গায় ঘুরেছো, কখনো সুপার ন্যাচারাল পজিটিভ বা নেগেটিভ কিছু ফিলিংস তোমার কি হয়েছে? একেবারে, আমি এটা একদম মানে সবসময় বলি, আমি এই বয়সেতেই
ক্যান্সার সিটি বলে একটা জায়গা আছে, সেখানে আচ্ছা। আমি এটা বোধহয় আমার সেকেন্ড বার ইউএসএ যাওয়া, গেছি। সেখানে একজনের বাড়িতে আমি ছিলাম, বিশাল বাড়ি, ওখানে তো বাড়িগুলো মোটামুটি খুব বড় বাড়ি হয় সবার, কাঠের বাড়ি। তো রাত্রে আমি শুয়েছি, আর ওখানকার সিস্টেমটাকে মাস্টার বেডরুম ছাড়া না কোনো ঘরে লক করা যায় না ভেতর থেকে। আচ্ছা। এটা ম্যাক্সিমাম বাড়িতেই তাই ইউএসএ সিস্টেম, মাস্টার বেডরুমটা ছাড়া অন্য যেগুলো মানে ভেতর থেকে আপনি লক করতে পারেন, জাস্ট এমনি ভিজিয়ে দিলে। তো আমি শুয়েছি, ঘুম আসছে না আমার, ল্যাপটপ নিয়ে আমি তখন জাস্ট সদ্য ওই ল্যাপটপটা ওখান থেকেই কিনেছি, গিয়ে ঘাটাঘাটি করছি ল্যাপটপ, হঠাৎ দরজায় কেউ নক করছে, আমি প্রচন্ড মানে নক করে যাচ্ছে, আমার সে সাহস নেই যে আমি খুলে গিয়ে দেখবো যে কে এরকম কেন করছে এত রাত্রি। আর ওখানে খুব একটা কেউ অত রাত অব্দি জাগে না, অনেক 6টা 6:30 ডিনার করে নেয় বাঙালিরাও, মানে যারা বহুদিন ধরে রুটিন হয়ে যায়। ওরা ওখানে ইউজ টু ওটাতে। হ্যাঁ, কিন্তু এবার আমি দেখছি এখন রাত্রি ধরুন 11:30 12টা বাজে, তো কনস্ট্যান্টলি নক করে যাচ্ছে, আমি মানে ওখানে ওরকম ঠান্ডার মধ্যে তখন মানে ওখানে ওই ওয়েদারে আমি রীতিমতো ঘামছি। এবারে উঠে যে দরজাটা খুলবো, যে কি ব্যাপারটা দেখবো সেটাও সাহস পাচ্ছি না। তারপরে বহুক্ষণ ওরকম হওয়ার পরে আমি দরজাটা খুললাম, জাস্ট গিয়ে একদম দরজাটা টেনে খুলেছি, কিচ্ছু নেই, নাকি। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি, মানে নিচে ওই স্টেপে আলো থাকে না করা, গিয়ে দেখছি ডাইনিং একটা হালকা আলো জ্বলছে, কে যেন বসে আছে, বসে আমি না হচ্ছে কি ব্যাপার। আর যাদের বাড়িতে ছিলাম তারা বেশ বয়স্ক, আমি আঙ্কেল কি এত রাত অব্দি জাগেন কি, তারপরে গিয়ে দেখছি সত্যি উনি জেগে আছেন, বসে টিভি দেখছে। এবার আমি বললাম আঙ্কেল এরকম না করে খুব আওয়াজ হচ্ছে, বলে না না এখানে কোনো উৎসুক নেই, তুমি এসব ভয় থাকতেও না, মানে চলো কি হয়েছে আমি দেখছি। গিয়ে মজার ব্যাপার, উনি যতক্ষণ থাকলেন কোনো আওয়াজ হলো না। আমি যদি একদম একদম মানে কোন রকম কোনো বানিয়ে কোন আমাকে দেখো তুমি এত বড় একটা ছেলে, তুমি এরকম ভয় পাচ্ছ, কোনো কিছু নেই এখানে, এসব হয় না। এখানে পাখিরা বাসা করে উপরে কাঠের, ওখান থেকে ওরকম আওয়াজ হয়, মাঝে রাত্রি এরকম পাখি বাসায় আওয়াজ, ঠক ঠক করে তো আর হবে না নিশ্চয়ই। আঙ্কেল চলে গেলেন, সারা রাত্রির ধরে আমার দরজায় নক করে গেল। তারপরে আমি কখন ঘুমিয়ে পড়েছি কিছুই জানি না, তারপর মানে ভোরের দিকে কোনোভাবে ঘুম ভাঙলো, তখন দেখি আর কিছু। ওটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। একটুখানি টি ব্রেক। নিশ্চয়ই। হ্যাঁ, এখন আমার একটা নতুন মুখ, আমি এসেছি আপনার সাথে আরো একবার ফান সেগমেন্ট নিয়ে পর্ণাভ ব্যানার্জির সাথে। পর্ণাভদাকে অনেকদিন ধরে চিনি, আর পর্ণাভদা আমার সিনিয়র একটি প্রতিষ্ঠানে, আমি নাম করছি না আপাতত। তো পর্ণাভদার সাথে আজকে একটা মজার তো কিছু মানে তারকার কাছ থেকে জেনে নেবো, তারকার ভালো লাগা মন্দ লাগা, এক কথায় হোক বা কিছু সেন্টেন্স। পাহাড় না সমুদ্র? পাহাড়। আচ্ছা, পারফিউমের কোন ব্র্যান্ডটা সবচেয়ে ভালো লাগে? আমার ভালো লাগে পোলো বলে একটা ব্র্যান্ড আছে, আচ্ছা, এটা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার। আমার গিফট করতে ভালো লাগে, দেখো দাম কিনতে পারে না। থিয়েটার না সিনেমা? সিনেমা। আচ্ছা, পছন্দের লেখক? রবীন্দ্রনাথ। এই কালের গায়ক গায়িকা না ও কালের গায়ক গায়িকা? এটা বলা খুব টাফ। আচ্ছা, কিন্তু কার কার গান সবচেয়ে বেশি ভালো লাগে, মানে যেটা তোমার ক্ষেত্রে অনুপ্রেরণা? আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে রাখছি না, আমি আমার গুরুজি পণ্ডিত পারফরমেন্স, নচিদার বডি ল্যাঙ্গুয়েজ, মানে এত ফলো, এত রকম, এত অনুকরণ করতাম, সেটা আমার এখন হয়তো নিজে একটা করতে করতে নিজের মতো একটা নিজের জনার তৈরি করার চেষ্টা মানে হয়তো হয়েছে। খুব ব্যস্ত জীবনযাত্রা থেকে একদিনের জন্য যদি ছুটি পাও, তুমি ঘুরতে যাবে নাকি বই পড়বে আর ঘুমাবে? আমার বই পড়ার হ্যাবিটটা আমার খুব কমে গেছে, মানে পড়া ওই মানে মোবাইলে পড়ার হ্যাবিট এখন সবারই তাই। ঘুরতেই যাবো। তোমার পছন্দের নায়ক এবং নায়িকা, সেটা যে কোনো টাইমের হতে পারে? অল টাইম ফেভারিট তো টম কুমার, আর শাহরুখ খান, কাজল। আর লাস্ট প্রশ্ন এই ফান সেগমেন্টে, সেটা হচ্ছে যে কোন একটা ড্রিম প্রজেক্ট যেটা তুমি করতে চাও? দেখ, আমি চাই, আমি বাংলায় গান গাই, গানটা আমি প্রথম মানে আমার নিজের হাতে রিলিজ করেছিলাম, আমি গিয়েছিলাম। তো প্রথমবার বলেছিলেন যে এটা তুমি করলে, আমাকে কেউ কোনো পারমিশন নেয়নি আমার থেকে এটা করার জন্য, তুমি প্রথম আমাকে পারমিশন নিয়ে নিজের হাতে রিলিজ করেছিলেন। আর আমাকে ভীষণ ভালোবাসতেন, মানে খুব মানে ভীষণ একটা অন্যরকম বলে। তো আমি চাই এটা একটা অল ইন্ডিয়া বেসিসে এরকম একটা গান বানাতে, যেটা মানে তার অ্যাপিলিংটা আমি বাংলায় গান গায়ের মতো থাকবে, মানে সেটা যে আমি কি চিরদিনই বাংলায় খুঁজে পাই, তার যে অ্যাপিলিং হয়তো মানে পুরোপুরি আমি ট্রান্সলেট করবো ওরকম বলছি না, কিন্তু অ্যাপিলিংটা আমি বলছি, ওরকম আবেদন থাকবে, ওরকম একটা কাজ করানো। আমি করেওছি, আমি ছোট আকারে এরকম থিমের কাজ আমি প্রচুর করেছি, আমার থিমের কাজ করতে খুব ভালো লাগে। আমি
কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে 2বার থিম মিউজিক বানিয়েছি। তারপরে তোর আমেরিকাতে যেটা হয় বিশ্ব অঙ্গ সম্মেলনে থিম মিউজিক বানিয়েছি। এবং তারপরে আমার একটা খুব ভালো একটা মানে একটা বেসরকারি চ্যানেলের এত পপুলার হয়েছিল গানটা, সবাই সেটা জানে। তো সেটাও আমি যখন বিদেশে যাই, মানে এখনো আমাকে লোকের প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা সেখানে গান গেয়েছিল, তারা আজকে দারুণ ভাবে প্রতিষ্ঠিত তারা। তারপরে আমার একটা প্যাট্রিয়েটেড একটা দেশাত্মবোধক গান আমি করা আছে, রাজীব দার লেখা আঁচল পাতা বলে। ওই গানটা যদি ইউটিউবে শুনে দেখি, যে ওখানেও একদম সেম যারা যারা ওই চ্যানেলের গানটা দেখেছিল অনেকেই তার মধ্যে রয়েছে। কিঞ্জল ছিল, শোভন ছিল, গৌরব ছিল, তিমি ছিল, প্রত্যেকে খুব ভালো ভালো কাজ করছে। কেন আমার ভালো লাগে যে আমার কন্টেম্পোরারি সিঙ্গারদের নিয়ে কাজ করতে ভালো লাগে। সিনিয়ররা তো অবশ্যই মানে অন্য জায়গায় তাদের আছে। খুব ভালো লাগলো তোমার সাথে আজকে এই সেগমেন্টটা। টাইমলাইনে তারকান্ত আরেকবার আসবে পর্ণাভ ব্যানার্জিকে নিয়ে, আর্টিস্ট পর্ণাভ ব্যানার্জিকে নিয়ে, আর খোলামেলা আড্ডা তো থাকবে। আজকের জন্য এই পর্যন্তই এই সেগমেন্টটা। নমস্কার, খুব ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।